টিউট প্লাস 24 এর পক্ষ থেকে আমি সিকান্দার আবু রাকিব অ্যাঙ্গুলার জেএস টিউটোরিয়ালের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে অ্যাঙ্গুলার জেএস এ বিভিন্ন ডাইরেক্টিভ ইউজ করা হয়। তো আজকে আমরা সেটারই কিছু কন্টিনিউশন দেখব। আজকে আমরা দেখব যে এনজি রিপিট কিভাবে ডাইরেক্টিভটি ইউজ করা হয় এবং নেস্টেড এনজি রিপিট কিভাবে ব্যবহার করা যায় এবং এনজি সোর্স আমরা কিভাবে ব্যবহার করব এটা দেখব। তো চলুন আমাদের app.js ফাইলটি দেখি, যেটা যেটা আমরা লাস্ট পর্বে করেছিলাম। এবং এখানে ইন্ডেক্স ফাইলটি আমরা দেখেছিলাম। তো এখানে যেটা বাড়তি সংযোজন আজকে পর্বে সেটা হচ্ছে যে এখানে বুটস্ট্র্যাপ সাপোর্টটা নিয়েছি এই ইন্ডেক্স পেজের জন্য। তো বুটস্ট্র্যাপ সাপোর্টটা নেওয়ার জন্য যে লিঙ্কটা ব্যবহার করা হয়, যে bootstrap.min.css, এই লিঙ্কটা দিয়েছি এখানে, এবং bootstrap.min.js ফাইল এবং jQuery ফাইল, এই তিনটি, একটি, দুটো এবং তিনটি এডিশনাল ফাইল এখানে দিয়েছি। আর গুলো গত পর্বের মতোই আছে। তো চলুন শুরু করি। প্রথমে আমরা app.js ফাইলে একটি অবজেক্ট নিয়ে নেই। এনজি রিপিটটি আসলে একটি ইটারেশন অর্থাৎ ফর লুপের মতো। আমরা তৈরি করি var employees। প্রথমে আমরা এমপ্লয়িজ না দিয়ে আমরা একটা অ্যারে করি, var my array is equal to যেমন banana, orange, pears, একটা অ্যারে তৈরি করলাম। সে অ্যারেটা my array না দিয়ে fruits অ্যারে নাম, এবং আমরা এখানে scope ডট টিউটোরিয়াল লাইনটি কপি করে নিয়ে আসলাম এবং এখানে এটাকে অ্যাসাইন করে দিচ্ছি স্কোপ ডট ফ্রুট। যেভাবে আমরা ভেরিয়েবলটা বাইন্ড করি, মডেল তৈরি করি, সেই মডেলটা আমরা ক্রিয়েট করলাম। তো আমরা এখানে কি করলাম, আমরা একটা ভেরিয়েবল নিয়ে ফ্রুটস ভেরিয়েবলে একটা অ্যারে নিলাম এবং সেখানে কিছু ভ্যালু দিয়ে দিলাম এবং সেই ভ্যারিয়েবলটাকে আমরা ডলার স্কোপের সাথে বাইন্ড করে দিলাম আমাদের মডেল তৈরি করার জন্য। এবং এটাকে সেভ করে আমাদের ইন্ডেক্স পেজে এসে আমাদের যেখানে ভিউ হবে সেখানে আমরা যদি লিখি ফ্রুটস এবং এটা যদি আমরা ইউএল এর মাধ্যমে দেখাতে চাই, আনঅর্ডার লিস্টের মাধ্যমে, এবং এইখানে এলআই এর আমাদের দিতে হবে ng repeat is equal to fruit in fruits। এই
ফ্রুটটা আপনার ইচ্ছা, যে কোনো টার্ম এখানে ব্যবহার করতে পারেন। ফ্রুটের বদলে আপনি এক্স ওয়াই জেড যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। আর এইখানে ফ্রুটসটা অবশ্যই অ্যারের এই নামের সাথে ম্যাচিং হতে হবে, এই নামের সাথে ম্যাচিং হতে হবে, যেটার সাথে আমরা বাইন্ড করলাম। তো এটা আমরা করলাম, এবং এখানে যেটা দেব যে ফ্রুট অবজেক্টটা ডট যেহেতু, এবং আমরা যদি রিফ্রেশ করি, সেভ করে যদি রিফ্রেশ করি ব্রাউজার, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রুটস গুলো এখানে এসে গেছে, অ্যারে এলিমেন্ট গুলো। তো আমরা এখানে একটু বড় করে দিই, সেভ করে। তো এই হচ্ছে আমাদের এনজি রিপিটের ব্যবহার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কোনো অ্যারে বা আমরা যদি অবজেক্ট ইউজ করি, তাহলে আমরা এনজি রিপিটের মাধ্যমে এটাকে ইটারেট করে বা ফর লুপের মতো আমরা আমাদের এইচটিএমএল পেজে নিয়ে আসতে পারবো। এখানে আমরা কোনো আহ, সেইভাবে জাভাস্ক্রিপ্ট কোডিং এর কোনো হেল্প নেই, অথচ শুধুমাত্র এনজি রিপিট ডাইরেক্টিভটা ব্যবহার করে আমরা এগুলোকে ডিসপ্লে করাতে পারছি আর কি। তো এটা আমরা দেখলাম এনজি রিপিট দিয়ে অ্যারে এলিমেন্ট কিভাবে ডিসপ্লে করতে হয়। এখন আমরা দেখি যে যদি আমরা একটা অবজেক্ট নিই, কমপ্লেক্স অবজেক্টটা ধরুন এমপ্লয়ি, এখানে আমরা একটা এমপ্লয়ি অবজেক্ট তৈরি করি, প্রতিটি অবজেক্টের একটি নেম থাকবে, দিয়ে দিই, এবং তাদের স্যালারি থাকবে, এবং যদি পজিশন দিই, হাইলাইট দিলাম, একটা অবজেক্ট ক্রিয়েট করি, এবং আরো একটা অবজেক্ট ক্রিয়েট করি। ধরুন তিনটি অবজেক্ট ক্রিয়েট করলাম, জাকির, তামিম এবং কামাল নামে। এখন এটাকে আমরা বাইন্ড করব ডলার স্কোপের সাথে, এবং এটাকে সেভ করে
আমরা যদি আমাদের ইন্ডেক্স পেজে চলে যাই এবং এখানে যদি আমরা লিখি এখান থেকে আমাদের একটা কপি করে নিয়ে আসছি, এমপ্লয়ি ইন এমপ্লয়িজ, এমপ্লয়ি dot name obviously, then salary and position, এই তিনটা আমরা এমপ্লয়ি অবজেক্ট প্রপার্টি এখানে দিয়ে দিলাম। আমরা সেভ করলাম, তাহলে আমাদের দরকার নাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এমপ্লয়িজ অবজেক্ট, কমপ্লেক্স অবজেক্ট থেকে কিভাবে এমপ্লয়ি গুলো আমাদের আসছে। এখন এই জিনিসটা এভাবে না দেখে আমরা যদি একটু টেবুলার ফর্মে দেখাই তাহলে ডিসপ্লেটা একটু ভালো হয়। তো এখন এই জিনিসটা জাস্ট একটা টেবিল আমরা লিখলাম, নেম, স্যালারি, পজিশন, এবং টেবিলটা যেহেতু আমি বুটস্ট্র্যাপের সাপোর্ট নিব সেই কারণে আমি আসলে এখানে বুটস্ট্র্যাপটা ইনক্লুড করেছি আমাদের পেজের হেড সেকশনে। তো আমাদের এই জায়গাটা আমাদের এগুলো লাগবে না, আমরা ডাইনামিক করে দিব। আমাদের টিআরএ দিতে হবে এবং হার্ড কোডের বদলে আমরা আমাদের যে ইনফরমেশন সেগুলো আমরা বিভিন্ন টিডি তে দিয়ে দিচ্ছি। থার্ড ওয়ান, আমাদের এই জিনিসটি আপাতত আর লাগবে না। আমরা যদি টেবিলের উপরে এটাকে দিয়ে দেই হেডিং হিসাবে, এবং এইটুকু আমাদের আর লাগছে না। তাহলে আমরা কি করলাম, আমরা একটা টেবিলে টেবিল হেডে আমরা নেম, স্যালারি, পজিশন লিখলাম এবং টেবিল বডির ভিতরে রো এর ভিতরে যে আমাদের টিডি সেকশন গুলো আছে সেগুলো আমরা একটা অবজেক্ট প্রপার্টি দিয়ে দিলাম। এবং দেখা যাক এখন যদি আমরা এটাকে ডিসপ্লে করি তাহলে দেখুন এমপ্লয়িজ নেম, স্যালারি এন্ড পজিশনটা টেবুলার ফর্মে সুন্দরভাবে চলে আসছে। তো এইভাবে আমরা আসলে আমাদের ডাইনামিক ওয়েবসাইটের ক্ষেত্রে বিভিন্ন ডেটাবেস থেকে ডেটা রিট্রিভ করে আমাদের বিভিন্ন প্রজেক্টে এবং অ্যাপসে আমাদের ডিসপ্লেতে আমরা দেখাতে পারি।
এবং বিভিন্ন ক্ষেত্রে আমাদের CRUD অপারেশন যখন করব তখন আমাদের এটা ডেটা রিড করার ক্ষেত্রে আমাদের এই ng repeat, আমরা যদি অ্যাঙ্গুলার জেএস ইউজ করি তাহলে ng repeat ডিরেক্টিভটা খুবই কাজে লাগবে। কাজে এটা একটা ডাইনামিক ওয়েবসাইট তথা CRUD অপারেশন সম্বলিত একটি অ্যাপস এর ক্ষেত্রে একটা অপরিহার্য একটি ডাইরেক্টিভ। তো আমরা এই পর্যন্ত দেখলাম আর কি যে কিভাবে ng repeat ডাইরেক্টিভের মাধ্যমে অ্যারে থেকে ডেটা ডিসপ্লে করা হয় এবং অবজেক্টের থেকে কমপ্লেক্স অবজেক্টের মাধ্যমে ডেটা ডিসপ্লে করা হয়। এখন আমরা একটু দেখব, যদি আমরা এই জিনিসটা আপাতত বাদ দেই, দিয়ে আমরা এখন দেখব যে নেস্টেড রিপিটটা কিভাবে করা হয়। এই নেস্টেড রিপিটটা বোঝার জন্য আমরা একটা নতুন অবজেক্ট ক্রিয়েট করি। যেমন ধরুন var countries is equal to নেম, কান্ট্রি, প্রতিটা অবজেক্টের জন্য একটা নাম থাকবে এবং নাম দিয়ে দিলাম সুইডেন, এবং কিছু সিটি থাকবে ধরুন নেম, স্টকহোম, তারপরে যদি আমরা কপি করি, উপসালা এবং গোতেনবার্গ, তিনটা সিটির নাম দিলাম। তারপরে আমরা যদি আরেকটি অবজেক্ট নেই, সেখানে কান্ট্রি ধরুন বাংলাদেশ দিলাম এবং সিটিজ এর ভিতরে ঢাকা, তারপরে ধরুন খুলনা, তারপরে পাবনা, এভাবে তিনটা সিটি দিলাম। অর্থাৎ আমরা দুটো অবজেক্ট তৈরি করলাম, একটা এটা, এবং প্রতিটি অবজেক্টের একটা নেম এবং সিটিজ থাকছে, এবং আমরা একটা তার আবার সিটি দিয়ে দিলাম। এখন এই কান্ট্রিজ যদি আমরা ডলার স্কোপের সাথে বাইন্ড করি তাহলে আমাদের অবজেক্টটি তৈরি হয়ে গেল।
অর্থাৎ আমাদের এখানে মডেল তৈরি হলো আমাদের ভিউ এর জন্য, যেহেতু আমরা এমভিসি আর্কিটেকচার ফলো করছি, যে সেই হিসাবে আমরা এটাকে মডেল বলতে পারি। আমরা যদি এখানে লিখবো কান্ট্রিজ, এবং এখানে লিখবো এলআই, এবং সেটা আমরা এখানে দিয়ে দিই, এবং এখানে লিখবো ng repeat, ng repeat is equal to country in countries, স্পেলিংটা যাতে ঠিক থাকে সেটা আমাদের খেয়াল করতে হবে। এবং এখানে হবে country dot name, এবং এখানে আমাদের নেস্টিং করে দিতে হবে। এটা এখানে আমরা দিব সিটি ইন কান্ট্রি ডট সিটিস। আমি বুঝিয়ে দিচ্ছি কেন এটা করছি। এখানে আমরা লিখব সিটি ডট নেম। অর্থাৎ আমাদের মেইন যে অবজেক্টটা সেটা হচ্ছে আমাদের কান্ট্রিজ অ্যারে অবজেক্ট, এবং এখানে আমাদের মেইন যে কান্ট্রিজ, সেই কান্ট্রিজের যে প্রপার্টি, নেম প্রপার্টি এবং সিটিজ প্রপার্টি, সেই অনুযায়ী আমরা দুটো ভ্যালুকে ডিসপ্লে করাচ্ছি। এখানে আমরা নেম এবং কান্ট্রি ডট নেম, কান্ট্রি ডট সিটি, কিন্তু যেহেতু কান্ট্রি ডট সিটিটার ক্ষেত্রে আমাদের নেস্টেড এনজি রিপিট ব্যবহার করতে হবে, কাজে সেটাকে আমরা আবার নেস্টিং করে নিচ্ছি কিভাবে, যে সিটি ইন সিটিস, নর্মাল সিটিটা কোত্থেকে আসছে, সেই সিটিটা আসতেছে এই কান্ট্রি ডট সিটিস থেকে, অর্থাৎ আমার এই সিটিটা আসতেছে আসলে এই কান্ট্রি ডট, আমরা যদি এখানে যদি একাধিক ভ্যালু না থাকতো তাহলে তো আমরা এভাবে না লিখে আমরা হয়তো একটা ড্যাশ দিয়ে লিখতাম, এরকম হয়তো লিখতাম যে কান্ট্রি নেম এবং কান্ট্রি সিটি, এরকম লিখতাম। সেক্ষেত্রে আমাদের দুটো পাশাপাশি ভ্যালু, যেরকম এমপ্লয়ি নেম স্যালারি আমরা দেখেছি সেভাবে আসতো, কিন্তু যেহেতু সিটিটাও একটা অ্যারে অবজেক্ট, কাজেই এখানে এই কাজে এখানে সিটিটার ভিতরেও আমাদেরকে এনজি রিপিটটা ইউজ করতে হচ্ছে, যার কারণে এটা প্যারেন্ট হিসাবে এই সিটিজ প্রপার্টিজটা প্যারেন্ট হচ্ছে কান্ট্রিজ, এই জন্য আমাদের কান্ট্রি ডট সিটিজ আমরা নিচ্ছি তার প্যারেন্টটা চেনার জন্য। এইভাবে আমরা আমাদের প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপটা মেনটেন করছি। ও আচ্ছা, আমাদের এখানে যেহেতু এক্সাম্পল দিয়েছি এই জন্য ওটা এসছে, এটা তো আমাদের লাগবে না। আচ্ছা, আমাদের ডিসপ্লেটা দেখে নেই, সেভ করা হয়নি।
আমরা দেখতে পাচ্ছি যে কান্ট্রি অ্যান্ড সেইটার রেসপেক্টে, প্রতিটি কান্ট্রির রেসপেক্টে তার সিটিগুলো নেস্টিং অবস্থায় চলে আসছে। আমরা একটু বড় করে দেই। তাহলে দেখতে পাচ্ছেন যে কান্ট্রিজ এবং কান্ট্রিগুলো লিস্ট আসতেছে এবং তার নিচে নিচে নেস্টিং অবস্থায় তাদের সিটিগুলো চলে আসছে। আমরা আরেকটা জিনিস একটু দেখি। যদি আমরা এখানে একটা ডিভ নেই, সেটা হচ্ছে আমরা ng সোর্স দেখব। ডিভ নিয়ে আমরা যদি একটা ইমেজকে ডিসপ্লে করি, ইমেজ, আমাদের এখানে একটা ইমেজ আছে abc.jpg। তাহলে দেখি আমাদের ইমেজটা কি আসে। মাই ইমেজ। আপনারা সবসময় ইমেজের অল ট্যাগে টেক্সট দেওয়ার অভ্যাসটা করবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইমেজ চলে আসছে। আমরা এই জিনিসটা একটু রিমার্ক করে রাখি। আচ্ছা, সেভ করা হয়। এখন আমরা যদি এই জিনিসটা ইন্সপেক্ট এলিমেন্ট করি এবং পার্টিকুলারলি এখানে যাই, তাহলে দেখবো যে আমাদের ইমেজটা, এবং আমরা যদি নেটওয়ার্কে যাই, তাহলে দেখেন এখানে আমরা কোনো ইরর দেখতে পাচ্ছি না। কিন্তু যদি আমরা এই ইমেজটা আমাদের ইয়ের থেকে, এই অবজেক্ট থেকে নিয়ে আসি, অর্থাৎ এখান থেকে আমরা নিয়ে আসি, আমি বোঝাতে যাচ্ছি, এটাই যদি আমরা এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করি, var image1 is equal to abc.jpg এবং এখানে বাইন্ড করে দিলাম। তাহলে এখানে জাস্ট আমরা একটা ইমেজ পাথের মডেল তৈরি করলাম, এবং এটা আমরা এখানে এসে যদি আমাদের এখানে অ্যাঙ্গুলার এক্সপ্রেশনে আমরা লিখি image1, তাহলে আমরা দেখি যে আমাদের এখানে, খেয়াল করেন এখানে দেখা যাচ্ছে যে আমাদের ইমেজটা লোড হচ্ছে ঠিকই, কিন্তু এখানে যদি আপনি রিকোয়েস্টের এখানে দেখেন যে এখানে একটা ফেইল্ড হয়েছে। কেন ফেইল্ড হয়েছে? তার কারণটা হচ্ছে যে আমাদের এখানে ইমেজ সোর্সের ভিতরে যেহেতু আমরা অ্যাঙ্গুলার জেএস এর বাইন্ডিং এক্সপ্রেশন ইউজ করেছি, কাজেই সে ফ্রম টপ টু বটম যখন সে এক্সপ্রেশন গুলো পড়বে এবং ইভ্যালুয়েট করবে, তখন এই ইমেজ পার্টটা আসার আগেই সে এই ইভ্যালুয়েশনটা হবে না, সেটা শেষ করার পরে সে ইমেজ পার্টটা পাবে। অর্থাৎ সে সেকেন্ড টাইম যখন সেইটা রিকোয়েস্টটা পাঠাবে, তখন সেই এবিসি জেপিজি ফিনিশ করছে, সেকেন্ড টাইম দুটো রিকোয়েস্টের মাধ্যমে ইমেজটা চলে আসতেছে। তার মানে আমরা যদি এইভাবে আমাদের এইচটিএমএল এ এই এসআরসি এর ভিতরে অ্যাঙ্গুলার জেএস দিয়ে কোনো ইমেজ হ্যান্ডেল করি ভেরিয়েবলের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের দুটো রিকোয়েস্ট যাচ্ছে এবং প্রথমটা কিন্তু ফেইল দেখাচ্ছে, যেহেতু এটা প্রথমটা যখন এই স্টেটমেন্ট ইভ্যালুয়েট হচ্ছে তখন সে কিন্তু এটা পাচ্ছে না, সেকেন্ড টাইমে সেটাকে পাচ্ছে। এই সমস্যাটা দূর করার জন্য
এখানে যেটা ইউজ করতে হবে ng সোর্স, এইটা যদি এখন আপনি ইউজ করেন তাহলে দেখেন এখানে যদি আপনি পেজটা রিফ্রেশ করেন তাহলে দেখেন এখানে সে একটা রিকোয়েস্টই সে পাঠাচ্ছে এবং সে এখানে কোনো ওই লোডিং এর যে সমস্যা সেই জিনিসটা কিন্তু এখানে থাকছে না। আমি যদি এই জিনিসটাকে আরেকটা বার সুইচ করে দেখাই যে এখানে রিফ্রেশ করলে আমার ইমেজ লোডিং এর যে স্টেটমেন্ট ইভ্যালুয়েটের প্রবলেমটা সেটা এখানে থেকে যাচ্ছে, যার কারণে আপনারা খেয়াল করবেন আপনারা যখন HTML পেজে AngularJS ব্যবহার করবেন ইমেজ শো করার দরকার হবে এবং SRC এর ভিতর যদি AngularJS বাইন্ডিং এক্সপ্রেশন ব্যবহার করেন ডেফিনেটলি সেখানে এই ng সোর্স ইউজ করবেন। হয়তো ইমেজটা সরাসরি অ্যাপারেন্টলি লোড হচ্ছে জন্য হয়তো অনেকে হয়তো বুঝতে পারবে না যে বা এটা দরকার কি, কিন্তু আসলে অ্যাপ্লিকেশনটা যখন টেস্টিফাই করা হবে তখন কিন্তু এই জিনিসগুলো খুব সূক্ষ্মভাবে দেখা হবে আর কি, এবং সেগুলোর HTTP রিকোয়েস্ট এবং বিভিন্ন নেটওয়ার্কিং ফিচার্স গুলো একটা অ্যাপসের যখন ক্লায়েন্ট সার্ভার অ্যাপ্লিকেশনস থাকবে অথবা নর্মাল যেমন এখান থেকে দেখেন বুটস্ট্র্যাপ গুলো সে নিচ্ছে বা বিভিন্ন জায়গা থেকে সে বিভিন্ন রকম সোর্স গুলো যখন নিচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসগুলো খুব সূক্ষ্মভাবে অ্যানালাইসিস করা হয় একটা অ্যাপসকে মূল্যায়ন করার ক্ষেত্রে। তো সেই জন্য এই জিনিসগুলো খুঁটিনাটি ব্যাপারগুলো একটু মাথায় রেখে আমাদেরকে অ্যাপস ডেভেলপ করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ng repeat directive, nested ng repeat and ng source। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে দিবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।